শুনতে পাচ্ছ তোমরা? Anyone here can confirm you guys can hear me? Yes, sir. Thank you very much. Excuse me. All right, let's start. Okay, so আমরা শুরু করি. I just wanted to make it a couple of minutes late, mostly to make sure যে বৃষ্টির কারণে হয়তো অনেকের আগে পরে হতে পারে, সো সেই জন্য I hope যারা যারা আসার তারা টাইমলি এসে গেছে. Having said that, last lecture, So last lecture আমরা চ্যাপ্টার 7টা শেষ করলাম, যেখানে মূলত কিভাবে সিমিলারিটি বিটুইন শেপস, জিওমেট্রি, কাইনেমেটিক্স, ডাইনামিক্স এবং ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে আমরা দেখছি যে how we can tackle or understand processes that we cannot determine through regular theorems or physics. Having said that, এই চ্যাপ্টারটা লাস্ট ক্লাসে একটু শুরু করা হয়েছিল. আই এম রিয়েলি হ্যাপি যে একটা হেড স্টার্ট পাওয়া যাচ্ছে, যে মোস্টলি এই চ্যাপ্টারটাতে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার ইট ইজ অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং, অল অ্যাবাউট তোমরা এই সেকেন্ড ইয়ার অবস্থাতে যতটুকু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং পার্টটা যতটুকু জানা দরকার, চ্যাপ্টার 8-এ অ্যাকচুয়ালি অতটুকু পাবো তোমরা. সো এখানে মূলত আমরা ডিজাইনিং পাইপস, মোস্টলি ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য ডিজাইনিং পাইপস নিয়ে আমরা দেখবো, এবং লাস্টে এই চ্যাপ্টারের শেষে তোমরা দেখবা যে যে কোনো একটা সিস্টেমের জন্য কিভাবে ওয়াটার ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়, সেটা আমরা দেখবো. সো এটার বেসিক্স গুলা নিয়ে এই এন্টায়ার চ্যাপ্টারটা ডিল করে. বাট টু ডু সো আমাদেরকে এই এন্টায়ার কোর্স জুড়ে যা যা পড়লাম সেগুলো প্রেসার কন্ডিউটে, অর্থাৎ পাইপে আমাদেরকে এসি কিভাবে অ্যাপ্লাইড হয় সেটা জানার জন্য আমরা আমাদের কিছু প্রসেস দিয়ে শুরু করতে হয়. টু বিগিন উইথ, যেটা বললাম যে কোনো ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম অথবা যে কোনো হাইড্রোলিক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের জানতে হয় যে ওয়েদার আমাদের ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট. এটা জানলে আমরা বেসিক্যালি উই ক্যান ডিজাইন আওয়ার সিস্টেম অ্যাকর্ডিংলি, উই ক্যান ডিসাইড অন আওয়ার pipe specification accordingly, and also having an idea how to troubleshoot. কারণ ইঞ্জিনিয়ারদের একটা বড় কাজ থাকে হচ্ছে troubleshoot করা. Having said that, আমরা যেটা বলতেছিলাম আগের ক্লাসে যে রেইনল নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি যে একটা ফ্লো কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট, এবং সেই ল্যামিনার নাকি টার্বুলেন্টের সাথে সাথে ডিপেন্ড করবে হচ্ছে যে ওই ফ্লুইডের ফ্লোতে হেড লস কতটুকু হবে. যেখানে আমরা দেখছিলাম যে ভেলোসিটি বাড়ার সাথে সাথে ইন জেনারেল আমাদের হেড লস বা টোটাল হেডের লসটা আমরা অবজার্ভ করি. হাউএভার এক্ষেত্রে আমাদের ফ্লোটা ল্যামিনার আর টার্বুলেন্টের মাঝে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, যেটাকে আমরা বলি ট্রানজিশনাল ফ্লো, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে রেনল্ডস নাম্বার যখন 2000 ধরি, লোয়ার ক্রিটিক্যাল পয়েন্টটা দ্যাট ইজ মোর স্টেবল, যে আচ্ছা ঠিক আছে এরপরে আর ফ্লো নো লঙ্গার ল্যামিনার. ইনস্টেড অফ 4000-এ গিয়ে টার্বুলেন্ট হচ্ছে বলার চেয়ে আমাদের হচ্ছে 2000-এ গিয়ে আর ল্যামিনার নাই, এটা বলাটা আমাদের এম্পেরিক্যালি এবং সাইন্টিফিক্যালি appears to be more stable call. এখানে একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে দেখানো হয়েছিল. The idea was mostly to for you to understand the details, এবং এরপরে আমরা দেখছিলাম যে হাইড্রোলিক রেডিয়াস নামে একটা টার্ম. অনলাইন ক্লাস তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলছিলাম, অনলাইন ক্লাসে ভালো দিক হচ্ছে যে এই জ্যামের শহরে আমরা কয়েকজন মানুষ রাস্তায় নাই, which is a wonderful thing, and a lot of convenience, flexibility. However, challenges যেটা হচ্ছে যে I simply do not know তোমরা কি অ্যাকচুয়ালি আমার লেসন গুলা বা অ্যাকচুয়ালি যেগুলো পড়াচ্ছি শুনছো কিনা. সো আমি রিকোয়েস্ট করবো, প্লিজ মেক ইট ইন্টারেক্টিভ, ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স whenever you feel like যে স্যার এটা আমি বুঝি নাই. Do not hesitate. So do not hesitate, just simply আনমিউট করে বলো যে স্যার বুঝি নেই, বা স্যার এটা আরেকবার কি হলো, অথবা স্যার এইটা বুঝি নেই. সবচেয়ে বেস্ট ওয়ে টু আস্ক কোয়েশ্চেন ইজ যে পিন পয়েন্ট করা যে স্যার এই জায়গাটা বুঝি নেই. স্টিল তারপরে যদি পুরোটা না বুঝো, ফিল ফ্রি. সো
লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করছিলাম যে আমরা অনেক সময় ফ্লুইডের ইভেন রেনল নাম্বারের জন্য যেই ভি ডি বাই নিউটা নেই, সেই নিউটার ডিটাকে আমরা ডায়ামিটার ধরি, but it is should be more like a characteristic length, instead of actually just diameter or length. Characteristic length এর সহজ ভাষায় আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যেই লেন্থ ডাইমেনশনটা ক্যারেক্টারাইজেস দ্য ফ্লো। হ্যাঁ, সো হাইড্রোলিক রেডিয়াস এই জায়গাতে আমাদেরকে একটা ভালো অপশন দিয়ে দেয়, বিকজ হাইড্রোলিক রেডিয়াস ইজ দ্য রেশিও বিটুইন ইউর এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য পাইপ আর পি হচ্ছে দ্য ওয়েটেড প্যারামিটার। সো দ্য পার্ট অফ দ্য প্যারামিটার দ্যাট ইজ ওয়েট, অর্থাৎ আমাদের পরিধির যে অংশটুকু অ্যাকচুয়ালি ইজ টাচিং দ্য ওয়াটার, বিকজ দ্যাট ইজ ওয়ার উই আর মোর ইন্টারেস্টেড ইন। সো একটা সার্কুলার পাইপের মধ্যে যদি ফুল পাইপটা জুড়ে ফ্লো হয়, তাহলে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারবো পাই ডি স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই 2 পাই আর, অথবা ডিভাইডেড বাই পাই ডি করলে আমরা ডি বাই 4 পাচ্ছি। And the same number comes up when we are thinking of a pipe flowing halfway through the diameter. যদি অর্ধেক পরিমাণও করে তাইলেও অ্যাকচুয়ালি রেশিও থেকে আমরা এই নাম্বার পাই। পাশাপাশি যেটা বলছিলাম যে যদি আমরা হাফ না হয়ে ধরলাম এতটুকু যাচ্ছে, এই সাইড পর্যন্ত যাচ্ছে, কিংবা 0.8% অফ দি ডায়ামিটার যাচ্ছে, তাই না, সেগুলো অ্যাকচুয়ালি আমরা জিওমেট্রিক্যালি এইসব দিয়ে বের করা সম্ভব। হ্যাঁ, এবং এইটার মোর অ্যাপ্লিকেশনটা আমরা আরো বেশি ইনফ্যাক্ট দেখবো তোমরা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লোতে, বিকজ ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে আমাদের সাধারণত যেই ওপেন ওয়াটার বডি নিয়ে আমরা ডিল করব, সেটা রিভার হোক, ক্যানাল হোক, স্ট্রিম হোক, we don't expect that to be flowing in full. হ্যাঁ, আমরা এক্সপেক্ট করবো না, বিকজ ফ্লোয়িং ইন ফুল হওয়া মানে হচ্ছে যে ইটস গোনা ফ্লাড। সো ইভেন ডিজাইন করার সময় বা ইরিগেশনের সময় আমাদের অ্যাকচুয়ালি হাইড্রোলিক রেডিয়াসটা দরকার হয়, কারণ আমরা চাই না যে আমাদের ফুল চ্যানেলটা জুড়ে পানিতে যাক, কারণ তাইলে যে কোনো বৃষ্টিপাত বা যে কোনো কারণে it may flood the nearby areas that we do not want. Having said that, as I mentioned, যে আমাদের পাইপ ডিজাইনের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য মূল থাকে হচ্ছে যে সবচাইতে এফিশিয়েন্ট সিস্টেমটা তৈরি করা। হ্যাঁ, ফর দ্যাট উই ফার্স্ট নিড টু রিয়েলাইজ যে আমাদের টোটাল সিস্টেমটা কিভাবে happening, বা what are the forces, how the pressure is changing, what is the discharge and others. All of this had been discussed already, but আরেকটা যেটা as of now had not been discussed, that is friction বা head loss. হ্যাঁ, সো এই হেড লসেরই আমরা একটা সূত্র এখানে ডিরাইভ করব, যে সূত্রটা বিং ভেরি অনেস্ট হিয়ার, অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার when you graduate everybody should expect যে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এই ফর্মুলাটা জানো। সো সেই ফর্মুলাটা হচ্ছে ডার্সি-উইচবেক ফর্মুলা। আরেকটা এই ফর্মুলাটার পেট থেকে আরেকটা ফর্মুলা বের হয় সিমিলারিশ, যেটা হচ্ছে হেইগে পয়জো। হ্যাঁ, দিজ আর ফ্রেঞ্চ ইন্ডিভিজুয়ালস, ওদের নাম এই ধরনের এরকম। সো এই সূত্র দুইটার ডিরাইভেশন তোমাদেরকে আমি এখন দেখাবো। আই এম গোনা গো ভেরি স্লোলি বাট স্টেপ বাই স্টেপ, যেহেতু অনলাইন ক্লাস। হ্যাভিং সেড দ্যাট, আই হামলি রিকোয়েস্ট যে প্লিজ ফলো, বিকজ দেয়ার ইজ আ বিগ চান্স যে যদি ডিরাইভেশন দেই ফাইনালে আমরা, তাহলে এখান থেকে দেওয়ার পসিবিলিটি 70 to 80%। সো লেটস থিঙ্ক অফ আ পাইপ। হ্যাঁ, ধরে নিলাম যে এরকম একটা পাইপ, যেখানে একটা ধরো একটা মানে আমাদের গ্রাউন্ড লেভেল অথবা ডেটাম, হ্যাঁ, গ্রাউন্ড লেভেল বা ডেটাম থেকে, তোমরা কি কেউ ডেটাম মানে কি জানো? Anybody knows what's the datum? Anyone knows what's the datum? কেউ জানে না? স্যার, একটা নির্দিষ্ট পয়েন্ট যেটাকে আমরা ফিক্স ধরে নিয়ে হাইটটা মেজার করি। 100%। হ্যাঁ, তোমার জায়গা থেকে 100%। সো ধরো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর ক্লাস হয় হচ্ছে 6th ফ্লোরে। তো ধরে নিলাম তোমার হাইট 6 ফিট, তাই না? সো তোমার হাইট হচ্ছে 6 ফিট, কিন্তু তুমি যদি গ্রাউন্ড লেভেলকে ডেটাম ধরো, তাহলে কিন্তু তোমার হাইট হচ্ছে 76 ফিট, তাই না? সো দ্যাট ইজ ডেটাম। সো আমাদের সাধারণত বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আমার যতটুকু জানা মতো আমরা পিডাব্লিউডি বলে, পিডাব্লিউডি একটা ডেটাম থাকে, এবং এই ডেটামটা ভার্টিক্যাল ডেটাম, আমরা নিজেরা এক একটা দেশের এক রকম থাকে। সো হ্যাভিং সেড দ্যাট, আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা ডেটাম থেকে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম একটা পাইপ যাচ্ছে। ইউজুয়ালি আমরা চেষ্টা করি
হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে হোক, সুয়ারেজ লাইন হোক, ওয়েস্ট ওয়াটার হোক, oftentimes we want the pipe to be inclined, কারণ ইনক্লাইন করলে আমরা একটা বড় সুবিধা পাই, সেটা হচ্ছে যে আমরা গ্র্যাভিটির হেল্প নিতে পারি ফ্লো এর ক্ষেত্রে। সো ধরে নিচ্ছি এরকম একটা সেকশনে আমাদের পানি ফ্লো করতেছে, এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2। সো সেকশন 1 এর হাইট হচ্ছে Z1, সেকশন 2 এর হাইট হচ্ছে Z2, গিভেন এটা হচ্ছে আমাদের ডেটা। সো আমাদের এখন প্রথমে ধরে নিচ্ছি যে এখানে একটা স্টেডি ফ্লো করতেছে, হ্যাঁ। সো একটা there is a very steady মানে কন্টিনিউয়াস স্টেডি ফ্লো হচ্ছে, এবং পাইপের ক্রস সেকশনটা ইউনিফর্ম, তার মানে হচ্ছে যে এরকম একটা সার্কুলার ক্রস সেকশনই জুড়ে যাচ্ছে। সো ইউ আর নট লুকিং ফর এনি চেঞ্জ ইন দ্য পাইপ ক্রস সেকশন, একই ক্রস সেকশন ধরে যাচ্ছে। আচ্ছা, সো যেহেতু স্টেডি ফ্লোটা ইজ এ কন্ডিশন, সামহাও একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আমরা ধরে নিতে পারি যে at every instance all the forces acting on that fluid equal 0. সো যেহেতু আমাদের ধরে নিচ্ছি আমাদের স্টেডি ফ্লোতে ভেলোসিটি চেঞ্জ হয় না, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে তার ভর থাকা সত্ত্বেও তার মোমেন্টাম হচ্ছে না, বা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে না। অ্যাকচুয়ালি তো মোমেন্টাম হচ্ছে, কারণ এম আর ভি তো আছে, কিন্তু স্টেডি ফ্লোর কারণে ভিটা তো বদলাচ্ছে না, তাই না? সো সিন্স দ্য ভি ইজ কনস্ট্যান্ট, that's why the momentum is constant and there is no change in the momentum, which means there is no change in the forces. That's why all of the forces acting on that fluid should equal 0. So what are the forces? Number one force is the pressure. হ্যাঁ, সো আমরা জানি যে প্রেসারের কারণে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার তোমরা যখন পড়ছো তখন দেখছো যে for moving fluid and for static fluid the water exerts pressure on the fluid on the next layer. হ্যাঁ, ওয়েট থাকবে, যে ফ্লুইডটা ফ্লো করতেছে, it could be water, it could be oil, name it, and then friction is another force. হ্যাঁ, সো আমাদের যেহেতু স্টেডি ফ্লো, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, আমাদের এই তিনটা ফোর্সের সাম টোটাল শুড ইকুয়াল 0. সো লেটস পিক অন ইচ অফ দি ফোর্সেস ইন্ডিভিজুয়ালি। সো ফার্স্ট যে ফোর্সটা সেটা হচ্ছে প্রেসার ফোর্স। হ্যাঁ, সো প্রেসারকে আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলাম, P1 আর A1 মাইনাস P2 আর A2। এখানে আমরা এটা সেকশন 1 এর প্রেসার, সেকশন 2 এর প্রেসার, প্রেসারের কারণে যে আমরা ফোর্সটা পাচ্ছি। আচ্ছা, so since the water is flowing in this direction, আমরা P1 এর ডিরেকশন অ্যাকচুয়ালি পজিটিভ ধরে নিচ্ছি। আচ্ছা, এরপরে গামা এল এ সাইন আলফা। এল হচ্ছে তার লেন্থটা, যেই লেন্থটুকু নিয়ে আমরা ডিল করতেছি। তোমরা কি ল্যাগ্রেঞ্জিয়ান ফ্লুইড আর ইউলারিয়ান ফ্লুইড নিয়ে জানো? ল্যাগ্রেঞ্জিয়ান ওয়ে এন্ড অয়েলার্স ওয়ে, ডু ইউ নো দিস থিংস? তোমরা কি কেউ জানো এই জিনিসটা কি, ল্যাগ্রেঞ্জিয়ান ওয়ে আর অয়েলার্স ওয়ে? না স্যার। আচ্ছা, ওকে, ইটস ফাইন। ইউজুয়ালি মোস্ট লাইকলি হয়তো বা আমার কো টিচারের নাম কি, ফারা। সো ফারা হয়তো বা অতটা ডিটেইলে বা সে হয়তো বা মনে করে না, এবার আমি ইউজুয়ালি এই জিনিসগুলো একটু বলি। সো আমরা যখন ফর এনি মুভিং ফ্লুইড বলো, তুমি পার্টিকেল বলো, এনিথিং, ইট ডাজন্ট বিলং টু ফ্লুইড মেকানিক্স, ইট বিলংস টু ফিজিক্স। হ্যাঁ, যে কোনো মুভিং অবজেক্টকে যখন আমরা ডিল করি, দুইটা ওয়েতে ডিল করা যায়, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ওয়ে, একটা হচ্ছে অয়েলার্স ওয়ে। ল্যাগ্রেঞ্জিয়ান বেসিক্যালি ও যেটা চিন্তা করছে যে আমি যদি কোনো পার্টিকেলের মুভমেন্ট ট্র্যাক করতে চাই, তাহলে আমি ওই পার্টিকেলকে চিন্তা করব ইজ এ কম্পোজড অফ মাল্টিপল পার্টিকেলস। তার মানে হচ্ছে তুমি পানিটাকে যদি চিন্তা করো, হচ্ছে পানির অসংখ্য তোমার পয়েন্ট, বিন্দু বিন্দু পানির ড্রপ আছে, এবং আমি প্রত্যেকটা ড্রপকে ফলো করব। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ওয়ে। এবং তার কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা ফ্লুইডকে যদি ফলো করতে পারি, তাহলে ওই ফ্লুইডের প্যাটার্ন আমি বুঝতে পারবো, which is very good, but it brings in certain challenges, হ্যাঁ, in terms of numerically and practically. অয়েলার এসে তোমার বেসিক্যালি ভদ্রলোক তোমার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল। অয়েলার বললো যে আমরা সবকটা ফ্লুইড পার্টিকেলকে ফলো করার দরকার নেই, আমরা একটা সার্টেইন কন্ট্রোল ভলিউম নিই। হ্যাঁ, একটা সার্টেইন ভলিউম অফ দ্য ফ্লুইড নিয়ে একটা চাঙ্ক নিই, ওই চাঙ্কটাকে আমরা ডিটারমাইন করি, এবং ওই চাঙ্কটা দেখে দেখে আমরা সবকিছু করবো। সো অয়েলার্স ওয়েতে অ্যাকচুয়ালি এখানে এন্টায়ার পাইপের এই এতটুকু কন্ট্রোল ভলিউম নিয়ে আমরা কাজ করতেছি। সো সেই কন্ট্রোল ভলিউমের এলটা হচ্ছে তার লেন্থ, এটা হচ্ছে তার এরিয়া। সো লেন্থকে তুমি এরিয়া দিলে পাচ্ছ হচ্ছে ভলিউম। ঠিক আছে, সো ভলিউমকে তোমাদের যাদের মনে আছে যে আমরা জানি যে স্পেসিফিক ওয়েট, হ্যাঁ, গামা ইজ ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট, গামা ছিল হচ্ছে তোমার ওয়েট ডিভাইডেড বাই
ভলিউম। সো আমি যদি গামাকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি ওয়েট পাবো। সো গামা এল এ সাইন আলফা বেসিক্যালি গিভস আস দ্য ওয়েট। সাইন আলফা নেওয়ার কারণ হচ্ছে যে ভদ্রলোক কাজ করবে লম্ব বরাবর, ঠিক আছে। সো পিএল হচ্ছে আমার, পিটা হচ্ছে আমার ওয়েটেড পেরিমিটার আর এল হচ্ছে আমার লেন্থ। সো ওয়েটেড পেরিমিটারকে লেন্থ দেওয়ার কারণে আমি অ্যাকচুয়ালি আমার ওয়েটেড এরিয়া পাচ্ছি, এবং ফ্রিকশনের কারণে, ফ্রিকশন তো বেসিক্যালি একটা শিয়ার স্ট্রেস দেয়, তাই না? সো দ্য ফ্লুইড ইজ মুভিং টুয়ার্ডস ইউ, এবং ও যে তোমার যেই কন্টেইনারের মধ্যে দিয়ে বা কন্ডুইটের মধ্যে দিয়ে যাবে, ও যখন মুভ করবে তখন একটা শিয়ার ফোর্স দিবে। সো হ্যাভিং সেড দ্যাট, ফ্রিকশন যদি নিতে চাই তাহলে আমাকে শিয়ার ফোর্সকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং আমি এরিয়া দিচ্ছি পি এবং এল। পি দিচ্ছি কেন? কারণ হচ্ছে উই আর অনলি কনসিডারিং যতটুকু ওয়েট এরিয়া ততটুকু, পাইপের যে অংশটুকু ড্রাই সেখানে তো ফ্রিকশনের কোনো হিসাবই নাই। সো দ্যাট বেসিক্যালি গিভস আস দ্য ইকুয়েশন অফ সামেশন এফ। আচ্ছা, এখন এই সামেশন এফ এর ইকুয়েশনটাকে আমি যদি আলফার মানটা বের করার চেষ্টা করি, সাইন আলফা, তাহলে দেখো এখানে সাইন আলফা যদি নিই আমরা, তাহলে আমাদের বেসিক্যালি মানটা আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, সো লম্বটা এখানে হচ্ছে Z2, আর Z1 থেকে বিয়োগ করলে আমি অ্যাকচুয়ালি এই অংশটুকু পেলাম। হ্যাঁ, সো Z2 মাইনাস Z1 হচ্ছে আমার লম্ব, আর এল হচ্ছে আমার অতিভুজটা। হ্যাঁ, সো এখান থেকে আমি যদি আলফার মানটা Z2 মাইনাস Z1 ডিভাইডেড বাই এল ধরি, সাইন আলফার মানটা, এবং আমার গামা এ দিয়ে যদি প্রত্যেকটা টার্মকে ডিভাইড করি, হ্যাঁ, গামা এল দিয়ে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করলে আমরা এইরকম একটা শেপে চলে আসবো। হ্যাঁ, which is very good for us. The reason we are dividing it with gamma I a কারণ হচ্ছে তাইলে আমি পি বাই গামা শেপে আসতে পারতেছি। এই 8.4 ইকুয়েশনটা আমাকে বলো তো, তোমাদের চোখে কোনো কিছু পরিচিত লাগতেছে? বা কেন এই গামা এ দিয়ে ভাগ করার কারণে আমরা এই ইকুয়েশনটা এরকম পেলাম? এটা থেকে আমাদের কোনো সুবিধা হয়? কোথাও কোনো সুবিধা কেউ দেখতে পারো? বার্নৌলির ইকুয়েশন। বার্নৌলির একটা ইকুয়েশন, ভেরি ক্লোজ। সো বার্নৌলির ইকুয়েশনের শেপে চলে আসে। এখানে তোমার পি বাই গামা হচ্ছে প্রেসার হেড, জেড হচ্ছে এলিভেশন হেড, তাই না? তার মানে আমি অ্যাকচুয়ালি আমার মুভিং ফ্লুইডটার হেড গুলাতে আমি এক্সপ্রেস করতে পারতেছি। সো এখান থেকে যদি দেখো P1 বাই গামা প্লাস Z1 হচ্ছে আমার সেকশন 1 এর টোটাল হেড, আর P2 গামা বাই Z2 হচ্ছে আমার সেকশন 2 এর টোটাল হেড। ভেলোসিটিটা নাই এখানে, কারণ এখানে V2 আর V1 একই, বিকজ ইটস এ স্টেডি ফ্লো, সো ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। সো এইখান থেকে আমি ধরতে পারি যে এটা হচ্ছে সেকশন 1 এর টোটাল হেড এবং সেকশন 2 এর টোটাল হেড। সো সেকশন 1 এর টোটাল হেড থেকে সেকশন 2 এর টোটাল হেড দিলেই কিন্তু আমরা হেড লস পাচ্ছি। যে এক নাম্বার সেকশনে, প্রথম সেকশনে আমার টোটাল হেড এত ছিল, বাট পরের সেকশনে গিয়ে আমি দেখছি টোটাল হেড এত। সো পার্থক্যটাই আমার অ্যাকচুয়ালি কতটুকু আমার সিস্টেমের মধ্যে লস হয়ে গেছে, ঠিক আছে? সো এই 8.4 ইকুয়েশনে হেড লসটা যদি আমি বসাই দিই, তাহলে আমি দেখতে পারতেছি হেড লস ইকুয়ালস টাও পি এল বাই গামা, যেখানে আমি জানি এ বাই পি হচ্ছে RH বা হাইড্রোলিক রেডিয়াস। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন, যে ইকুয়েশনটা থেকে আমরা হেড লসের মান বের করতে পারবো ইফ উই নো দি শিয়ার স্ট্রেস, ইফ উই নো দ্য লেন্থ অফ দ্য পাইপ, হাইড্রোলিক রেডিয়াস, এবং তোমার যেই ফ্লুইডটা নিয়ে ডিল করতেছো সেই ফ্লুইডটার স্পেসিফিক ওয়েট। ইউজুয়ালি আমরা সেই ফ্লুইডের স্পেসিফিক ওয়েট জানি, তোমার পাইপের ডিজাইন অনুযায়ী তুমি ওয়েটেড পেরিমিটার এবং এরিয়াও জানবা, লেন্থও জানবা, বিকজ লেন্থ তুমি ডিসাইড করবা কত দিবা না দিবা। বাট টাউটা কিভাবে জানবো? সো টাউটা জানার জন্য, অর্থাৎ শিয়ার স্ট্রেসের মানটা আমাদের জানার জন্য এখন আমাদের হেল্প লাগবে হচ্ছে সেই যে লাস্ট ক্লাসে আমরা যে দেখছিলাম ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে লাগবে। সো আমরা ধরে নিচ্ছি যে এই যে শিয়ার স্ট্রেস টাউটা উইল ডিপেন্ড অন ডেন্সিটি, ভিসকোসিটি, ভেলোসিটি এবং সাম ক্যারেক্টারিস্টিক লিনিয়ার ডাইমেনশন। হ্যাঁ, সো কোনো একটা ক্যারেক্টারিস্টিক লেন্থের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা টাউকে লিখতে পারি, যেহেতু টাউ ইজ আ ফাংশন অফ দিস 4 ভ্যারিয়েবলস, একটা সামনে একটা কনস্ট্যান্ট চলে আসবে বা কোএফিসিয়েন্ট কে। সো টাউ ইকুয়ালস কে RH রো নিউ ভি, এবং যথারীতি আমরা জানি না যে ওদের সম্পর্কটা কত রিলেশন, দিকে লিনিয়ার নাকি পলিনোমিয়াল নাকি কিউবিক। হ্যাঁ, কি সূত্রে জানেন, এই জন্য আমরা ABC আননোন ভ্যালুস গুলো দিয়ে দিলাম। এখন একইভাবে যদি এই প্রত্যেকটা প্যারামিটারকে যদি আমরা ফোর্স, লেন্থ আর টাইমের সাপেক্ষে সাবস্টিটিউট করি, we are substituting all of these terms through force, length and time, তাইলে আমরা এই শেপে চলে আসবো। হ্যাঁ, এই শেপে চলে আসবো। আচ্ছা, এখানে যেমন ধরো তোমার
RH হচ্ছে লেন্থ, সো সিম্পল অ্যাজ দ্যাট, এখানে লেন্থ চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শিয়ার স্ট্রেসটা তোমরা অলরেডি জানো। শিয়ার স্ট্রেসটা আমরা জানি যে ইউনো টাউ ইজ ইকুয়ালস টু বেসিক্যালি তোমার F বাই A, ঠিক আছে? সো ফোর্স বাই এরিয়া। সো এখানে আমার ফোর্স আর এরিয়ার হচ্ছে ইনভার্স 2। আর যেহেতু টি এর কোনো ইম্প্যাক্ট নাই, বাট আমরা টি এর সাপেক্ষে এক্সপ্রেস করতে চাই, এই জন্য আমরা লিখতেছি T⁻0। সিমিলার ওয়েতে প্রত্যেককে করা যাবে। হ্যাঁ, আমি ডিটেইলে আজকে আর যাচ্ছি না। আই রিমেম্বার লাস্ট ক্লাসে তোমাদেরকে এই ডিটেল গুলো বুঝাই দেওয়া হয়েছিল। আই হোপ তোমরা পারবা। হ্যাঁ, সো আমি যদি এই শেপে নিয়ে আসি, এখন বেসিক্যালি আমি যদি এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের পাওয়ার গুলাকে আমি যদি সমান করি, তাহলে আমিও এরকম ইকুয়েশন যেতে পারবো, যেখান থেকে যথারীতি আমাদের ভ্যারিয়েবল অজানা হচ্ছে 1 2 3 4, আর জানি হচ্ছে আমাদের 3টা ইকুয়েশন। সো উই নিড টু এক্সপ্রেস 3 ইকুয়েশন উইথ রেসপেক্ট টু, সরি, 3 ভ্যারিয়েবলস unknowns with respect to another unknown. হ্যাঁ, সো সেক্ষেত্রে করলে আমি a এর মান পাচ্ছি n-2, b এর মান পাচ্ছি n-1, এবং c এর মান পাচ্ছি 2 - n। সো এই 8.6 এ যদি আমি এই মানগুলা বসাই দিই, তাহলে আমার ইকুয়েশনটা কামস টু সামথিং লাইক দিস। হ্যাঁ, দ্যাটস আর 8.7। সো 8.7 ইকুয়েশনটাতে আমি যেটা বললাম, আমি যদি মানটা বসাই দিই, তাহলে RH টু দি পাওয়ার n-2 রো n-1 নিউ 2 - n এবং ভেলোসিটি টু দি পাওয়ার n ইকুয়ালস টু টাউ। আচ্ছা, এখন আমি এই ইকুয়েশনটাকে আমি রিঅ্যারেঞ্জ করলাম, যেখানে আমি কেটাকে বাইরে রেখে আমি এইভাবে n-2 রো ভি স্কোয়ারে রিঅ্যারেঞ্জ করলাম। হ্যাঁ, কেউ আমাকে বলতে পারবে যে এই 8.7 থেকে এইভাবে রিঅ্যারেঞ্জ কেন করলাম? এনিওয়ান? কি কারণে আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ করলাম? হোয়াট ওয়াজ দি অবজেক্টিভ? হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? Any student in this course? ওকে, সো এখানে যদি দেখো RH ভি রো বাই নিউ, এটা হচ্ছে রেনল নাম্বার। রেনল নাম্বারের সূত্র তোমাদের যাদের মনে আছে, রো ভি ডি বাই নিউ, যেখানে ডি এর জায়গায় অ্যাকচুয়ালি আমি যেটা বললাম, D is basically a characteristic length. So RH is a characteristic length. So আমি এই 8.7 থেকে এই শেপে আনার মূল উদ্দেশ্য হচ্ছে এই টাও এর ভিতরে একটা রেনল নাম্বার ঢুকায় দেওয়া। সো আমি অ্যাকচুয়ালি রেনল নাম্বার ঢুকায় দেওয়ার কারণে আমি বলতে পারতেছি রেনল নাম্বার ইজ এ কনস্ট্যান্ট অর ইজ এ কোএফিসিয়েন্ট। কেউ একটা কোএফিসিয়েন্ট। কারণটা কি? কারণ হচ্ছে আমি যখন একটা ফাংশন থেকে ইকুয়েশন ডিরাইভ করতেছি, যে তখন আমার একটা কোএফিসিয়েন্ট অ্যাড করতে হয়। তাইলে আমি বলতে পারতেছি যে এই এন্টায়ার ফার্স্ট যে টার্মটা, দিস ইজ এন এন্টায়ারলি কোএফিসিয়েন্ট, যেটাকে আমি CF দিয়ে এক্সপ্রেস করতে পারি। CF দিয়ে যদি এক্সপ্রেস করি, তাহলে আমার এই 8.7 থেকে 8.8 হয়ে আমার ইকুয়েশনটা দাঁড়ায় যে টাউ ইজ ইকুয়ালস টু সাম কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই রো মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার বাই 2। হ্যাভিং সেড দ্যাট, আমাদের 8.5 যে ইকুয়েশনটা, শুরুতেই যে ইকুয়েশনটা ছিল, যেখানে আমরা সবকিছুর মান জানলেও টাও এর মান জানতাম না। সো এইখানে যদি এই HL এর ইকুয়েশনে যদি আমি টাও এর মানটা এখন বসাই দিই, তাহলে আমরা এই 8.11 সূত্রটা পাচ্ছি, যে head loss equals to some coefficient length divided by hydraulic radius into v square by 2g। এই শেপে আনা, যেমন ধরলাম যে এখানে গামাকে তোমার এই যে রো ইকুয়ালস টু গামা বাই জি। হ্যাঁ, সো জিটাকে নিচে আসার আরেকটা কারণ হচ্ছে ভি স্কোয়ার বাই 2g হচ্ছে আমাদের ভেলোসিটি হেড। হ্যাঁ, সো এই ইকুয়েশনটা 8.11টাতে যদি চিন্তা করো যে আমাদের একটা সার্কুলার পাইপ যেখানে ফুল ফ্লো করতেছে, তাহলে আমরা জানি RH এর মান হচ্ছে D/4। ঠিক আছে, সো তুমি যদি CF এর জায়গায় তোমার L/RH এর জায়গায় যদি D/4 দিয়ে যাও, তাহলে এখানে একটা D চলে আসবে আর এখানে একটা 4 চলে আসবে, 4CF। এই 4CF-টাকে আমি যদি, যেহেতু 4 একটা কনস্ট্যান্ট এবং CF একটা কোএফিসিয়েন্ট, সো আমি 4CF কে বললাম একটা কোএফিসিয়েন্ট F। তাহলে আমি আমার ইকুয়েশনটাকে হেড লসে লিখতে পারি যে হেড লস HL ইকুয়ালস F মাল্টিপ্লাইড বাই L/D multiplied by v square by 2g. This equation is called Darcy-Weisbach equation. So তোমাদেরকে যদি বলি যে prove Darcy-Weisbach equation, you should begin from
summarizing or summing the net forces to here. এবং এই ইকুয়েশন বেসিক্যালি ইঞ্জিনিয়ারদের জন্য একটা যুগান্তকারী ইকুয়েশন ছিল বা এখনো আছে, and still to the best of my knowledge এখনো মানুষজন এই ইকুয়েশন ব্যবহার করে। বাই নাও হয়তো বা তোমার এই রিসার্চ করে হয়তো বা এই ইকুয়েশনের আর একটু বেটার ভার্জন আসতে পারে, বাট মোস্ট লাইকলি দ্য বেস অফ দ্য ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম অর হেডলস ক্যালকুলেশন ইজ দ্যাট। এবং তোমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিবা ফর ইঞ্জিনিয়ারিং জবস অর ইভেন নন গভর্নমেন্ট জব, যেখানে তোমাদেরকে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা এন্টায়ার প্রজেক্ট টেক ওভার করতে হবে, তুমি যেসব প্রশ্ন এক্সপেক্ট করতে পারো তোমার ভাইভাতে অথবা রিটেনে, Darcy-Weisbach is one of them. তোমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা পাইপ ফ্রিকশনের জেনারেল ইকুয়েশন কোনটা? ইট শুড বি Darcy-Weisbach ইকুয়েশন। ইফ দ্য ইন্টারভিউয়ার ইজ আর্নেস্ট হয়, তাহলে তোমাকে বলবে বলতে পারো, লিখতে পারো ইকুয়েশনটা, কিংবা ইকুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে। বিকজ Darcy-Weisbach এর ইকুয়েশনটা যেই জায়গাতে মানুষকে বা ইঞ্জিনিয়ারদেরকে হেল্প করলো সেটা হচ্ছে তুমি যে কোনো পাইপের যদি লেন্থ জানো, ডায়ামিটার জানো, এবং সেই পাইপটাকে তুমি যেই সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করবা সেই সিস্টেমে তুমি ডিজায়ার্ড ভেলোসিটি জানো, তাইলে তুমি অ্যাকচুয়ালি হেড লসটা বের করতে পারো। এখানে শুধু তুমি ফ্রিকশন ফ্যাক্টর এফটা জানো না। এই এফটা কিভাবে বের করতে হয় সেটা সামনের লেকচার গুলোতে তুমি আরো দেখবা। হ্যাঁ, সো এফটা আমি যদি একটু এখন ইন্ট্রো দিয়ে চলে যাই, পরের লেকচারে আর ইনশাল্লাহ আরো ডিটেইলে বলবো, বাট ইন্ট্রোটা হচ্ছে যে এই এফ এর মানটা আমরা অ্যাকচুয়ালি টেস্ট করে 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 মাল্টিপল ভ্যালুজ অলরেডি বের করা অলরেডি আছে। ইভেন তোমাদের কেউ যদি চাও, তোমরা তোমাদের মাস্টার্স এর বা ব্যাচেলার্স এর থিসিসে আরো নতুন ম্যাটেরিয়ালের জন্য বা নতুন ডায়ামিটারের জন্য বা অন্য একটা ইউনিক সিনারিওর জন্য বের করতে পারো, বাট মেজরিটি অফ দি এক্সিস্টিং ভ্যালুজ আর অলরেডি দেয়ার। অল ইউ ইজ লুক আপ টেবল, তোমার ধরতে হবে যাচ্ছে এই কন্ডিশনের জন্য এফ এর মান কত। সো এই ইকুয়েশনটার যেটা বললাম যে সবচেয়ে বেনিফিট যে জিনিসটা, সেটা হচ্ছে তুমি এক ধরনের পাইপের জিওমেট্রিক রেশিও, অর্থাৎ লেন্থ ডিভাইডেড বাই ডায়ামিটার, এবং পাইপের তোমার ভেলোসিটির সম্পর্ক যদি জানো, সেখান থেকে তুমি হেড লসটা ইজিলি জানতে পারো। দ্যাট গিভস ইউ দ্য হেড লস। দিস ইজ কল্ড Darcy-Weisbach ইকুয়েশন। ঠিক আছে, সো Darcy-Weisbach ইকুয়েশন দিয়ে তুমি যে কোনো স্টর্ম সিওয়েজ সিস্টেম, ইরিগেশনের পাইপলাইন, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে কোনো সিস্টেমে ইউ ক্যান মোস্টলি ইফেক্টিভলি অ্যান্ড অ্যাকুরেটলি অ্যাপ্লাই দিস ইকুয়েশন টু ক্যালকুলেট এনার্জি লস অর হেড লস ডিউ টু পাইপ ফ্রিকশন। কারো কোনো প্রশ্ন? লেট মি টেক আ 20 সেকেন্ড পজ হিয়ার। কারো কোনো প্রশ্ন স্যারেরা? স্যার, এই ইকুয়েশনটা কি প্রপারলি অ্যাকুরেট একটা ইকুয়েশন? ওকে, সো এই উত্তরগুলো তোমাদেরকে আমি কতটা স্বচ্ছভাবে দিতে পারবো জানি না, বাট এই পৃথিবীর বুকে আমার কাছে কোনো ইকুয়েশন কি মনে হয় না যে প্রপারলি অ্যাকুরেট ইকুয়েশন। এই পৃথিবীর বুকে তোমার প্রপারলি অ্যাকুরেট ইকুয়েশন হচ্ছে তুমি জন্ম নিচ্ছে এবং তুমি মৃত্যুবরণ করবা। এর বাইরে আই এম সরি, আই এম বিং ভেরি ফিলোসফিক্যাল হিয়ার। সো এটা হচ্ছে ট্রুথ। আচ্ছা, এখন এই থিওরিটিক্যাল সত্য থেকে আমি এবার বাস্তব জগতে আসি। বাস্তব জগতে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস তোমাকে মোটামুটি অ্যাকুরেট ইকুয়েশন দেয়, কিন্তু জাস্ট আমার নিজের কাজ করে করে আমি বা পড়ালেখা করে করে আমি এটা বুঝছি যে আসলে মানুষ, হ্যাঁ, একটা জাতি হিসেবে আসলে আমরা এখনো সৃষ্টির অনেক প্রসেসেস জানি না, বুঝছো? সো যতটুকু জানি ততটুকুর ভিত্তিতে ইট ইজ as accurate as it gets. ঠিক আছে? জি স্যার। That would be my humble answer. হ্যাঁ, it's more like যে তুমি কি একটা মানুষকে পরিপূর্ণভাবে জানতে পারো, তাই না? অনেক বছর পরে গিয়ে দেখবে যে আরে এই লোক তো বেঈমান, বা অনেক বছর পরে গিয়ে হয়তো জানতে পারলো যে আরে the guy was a very good guy, তাই না? সো যেটা বললাম যে আমাদের ক্ষেত্রে আমরা যখন আমাদের জাজমেন্টে যাই, তখন আমরা যতটুকু জানি based on whatever we have, we can say that আচ্ছা মনে হয় লোকটা মনে হয় ভালোই লোক, হ্যাঁ, বা ভালো লোক না, whatever be the case. So এই কোয়েশ্চনটা অনেকটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন যদি বলি, আমি এখন পর্যন্ত শুনি নাই যে Darcy-Weisbach ইকুয়েশনের ফল ব্যাক খুব একটা শুনি নাই। হ্যাঁ, যে ইকুয়েশন অ্যাপ্লাই করে খুব ক্ষতির মুখে পড়ে গেছে, এই অ্যাপ্লাই করা যাবে না, এরকম শুনি নাই। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার ইকুয়েশনস অফ দিস ফিল্ড। আচ্ছা, তো এখানে আমি একটু ব্রেক নিই, আমার পিছনে আজান হচ্ছে।
So Azanta Shashok, otherwise, awaje tomra iya korba. So let's take a 1 minute break, till the Azan is over. All right, thank you very much. So এই ইকুয়েশনটা যেটা বললাম, Darcy-Weisbach head loss equals friction multiplied by L by D V square by 2G. আচ্ছা, এখন আরেকটু জিনিসগুলো আরেকটু সরি, আরেকবার প্রশ্ন করবে? সিএফ যেটা ছিল 8.9 নাম্বার ইকুয়েশনে, ওইটা নিয়ে একটা কনফিউজ স্যার, ওটা কোথা থেকে আসলো? অফ কোর্স। ওকে, সো তোমার প্রশ্নটা কোন ইকুয়েশন দিয়ে? 8.9 নিয়ে? জি স্যার। আচ্ছা, 8.9 হচ্ছে যে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে 8.7 আগে আসি, ঠিক আছে? 8.7টা আমরা যখন এই বি সি পাওয়ার গুলোর মান পেয়ে গেলাম, তারপর আমি ওকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করলাম যেন আমি রেনল্ডস নাম্বার পাই, ঠিক আছে? সো রেনল্ডস নাম্বার আমরা জানি একটা কোএফিসিয়েন্ট, কে অলরেডি আমরা জানি যে একটা কোএফিসিয়েন্ট, বিকজ আমরা টাউকে যখন এই ভ্যারিয়েবল গুলো সমান করতে চাইছি তখন আমার কোএফিসিয়েন্ট দিতে হয়েছে। সো এই প্রথম যে টার্মটা, wait a minute. Sorry, my phone started ringing. I hope somebody else will respond to his query. So having said that, coming back to তোমার প্রশ্ন, so K is a coefficient, Reynolds number is a coefficient. So আমি এই দুইটা coefficient কে একটা coefficient ধরে নিলাম এবং 2 দিয়ে ভাগ করলাম। কেন দিয়ে ভাগ করলাম? কারণ হচ্ছে এখানে আমি ওকে তোমার বেসিক্যালি 2 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, এখানে 2 দিয়ে 2 কে করলাম, আর এখানে ভি স্কোয়ার কে 2 দিয়ে ভাগ করলাম। ভি স্কোয়ার কে 2 দিয়ে ভাগ করার কারণটা হচ্ছে আমরা ইন দি এন্ড এই ভি স্কোয়ার বাই 2 জিতে আসতে চাই। সো এই কে রেনল্ডস নাম্বার মাল্টিপ্লাইড বাই 2 কে আমি একটা কোএফিসিয়েন্ট ধরতেছি। সব তিনটা কোএফিসিয়েন্ট কে এক করে আমি একটা কোএফিসিয়েন্ট ধরতে পারবো না? জি স্যার, পারবো। ওকে, পারফেক্ট, ক্লিয়ার, অ্যানসার্ড, কোয়েশ্চেন অ্যানসার্ড, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো মুভিং টুয়ার্ডস এই এখন যে জিনিসগুলা বলবো, এগুলা তোমার
আমি জেনুইনলি জানি না যে তোমাদের বয়সে কি আমি খুব ভালো বুঝছিলাম কিনা, আমার মনে নাই। কিন্তু আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু বোঝানোর চেষ্টা করব। সো তোমরা যদি সর্বোচ্চটুকু বুঝো তাইলে একটা পাইপের বেসিক ধারণা তোমাদের হয়ে যাবে। সো আমরা যখন ফ্রিকশনটা জেনে গেলাম যে আচ্ছা ফ্রিকশন এভাবে জানতে পারি, অর্থাৎ হেড লসটা ফ্রিকশনের কারণে যে পরিমাণ হেড লস হবে উই ক্যান ফাইন্ড ইট আউট। এবং যেখানে বললাম যে এক্সপেরিমেন্ট করে করে আমাদের হয়তো ফ্রিকশন ফ্যাক্টর এফ এর মানটা জানতে হইতে পারে। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, আমাদের উই অলসো নিড টু নো যে একটা পাইপের মধ্যে তোমার ভেলোসিটি কিভাবে চেঞ্জ হয় এবং শিয়ার স্ট্রেস কিভাবে চেঞ্জ হয়। সো এইটা নিয়ে যদি আমি চিন্তা করি, এখানে তোমরা যদি তোমাদের যাদের আগ্রহ থাকবে তোমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটাও দেখতে পারো। I was looking at it before তোমাদের ক্লাস শুরুর একটু আগে আমি খুঁজতেছিলাম। সো জাস্ট তোমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিছি, তোমরা যখন সময় পাবা ক্লাস শেষে আরেকটু দেখলে বা এই রিলেটেড কিছু ভিডিও দেখলে ভিজুয়ালাইজেশনটা আরেকটু ক্লিয়ার হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, সো আমরা জানতে চাই যে পাইপের প্রত্যেকটা সেকশনে অথবা উইদিন দ্য পাইপ তার ভেলোসিটিটা কেমনে ভ্যারি করবে এবং তার ফ্রিকশনটা কিংবা তার শিয়ার স্ট্রেসটা কিভাবে ভ্যারি করবে। ঠিক আছে, এটা জানলে আমি উইদিন দ্য পাইপের মধ্যে সিনারিও বা সায়েন্সটা ক্লিয়ার হবে। সো আমরা ওই যে 8.5 যে প্রথম যে হেড লসের ইকুয়েশনটা বের করছিলাম যেখানে তাও এর মানটা জানতাম না, হ্যাঁ, সেটা আমরা যদি চিন্তা করি যে একটা সার্কুলার পাইপ ফুল ফ্লোয়িং হচ্ছে, তাই না, সেক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোলিক রেডিয়াসের মান হচ্ছে d/4 অথবা r/2। রেডিয়াসকে 2 দিয়ে ভাগ করতে হবে অথবা আমাদের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি এই RH এর মান r/2 লিখি তাইলে 8.5, হ্যাঁ, এইটা আমাদের 8.5 রিকোয়ার্ড ছিল কয়েকটা স্লাইড আগে। সো এখানে আমি তোমার RH এর জায়গায় যদি r/2 দেই তাইলে টাউ ইকুয়ালস 2L r0/gamma। আচ্ছা, এখানে r0 গুলা বোঝার জন্য আমাদের বুঝতে হবে, ধরলাম এইটা হচ্ছে পাইপটা, হ্যাঁ। সো তোমরা যদি চিন্তা করো যে দিস ইজ দ্য বেস্ট, হ্যাঁ। সো যদি চিন্তা করো এইটা একটা পাইপ, এখান থেকে তুমি কাটলা, ঠিক মাত্র বরাবর যদি কাটো তাহলে তুমি যা দেখবা, হ্যাঁ। সো দিস ইজ বেসিক্যালি দ্য সিনারিও। সো এক্ষেত্রে লেট মি টেক ব্যাক হিয়ার। সো আমার সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার থেকে উপর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে r0, হ্যাঁ, তার মানে ফুল রেডিয়াসটা হচ্ছে r0। কিন্তু আমি যদি ধরলাম ফুল রেডিয়াস না, ধরো এখান থেকে পাইপের ওয়াল পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে r0, তাই না, কিন্তু আমার ধরো ওয়াটারটা ফ্লো করতেছে ফুল রেডিয়াসে না, যে কোনো একটা রেডিয়াসে ফ্লো করতেছে। সো সেই যে কোনো রেডিয়াস হচ্ছে r, ঠিক আছে। সো পাইপের অরিজিনাল রেডিয়াস হচ্ছে তোমার সেন্টার থেকে ওয়াল পর্যন্ত, আর আমি জানতে চাই যে কোনো পয়েন্টে, অর্থাৎ যে কোনো হাইট অফ দ্য ফ্লুইডে আমার যদি রেডিয়াসটা ধরে নিই আর, তাইলে আমি ধরতে পারি যে কোনো একটা সেকশনে যদি আমি হেড লসকে যদি রেডিয়াসের সাপেক্ষে জানার চেষ্টা করি তাহলে টাউ 2L r0/gamma। সিমিলার ওয়েতে যদি আমি ধরতে চাই যে না r0 না, ফুল পাইপের না, আমি জানতে চাই যে মাঝামাঝি পাইপের এরকম একটা হাইটে কত হইতে পারে, হ্যাঁ, তাইলে আমি ধরতে পারি একইভাবে r0 এর জায়গায় তুমি r দিয়ে দিলা, ঠিক আছে। এখন আমরা যদি ধরে নেই যে পাইপের যে কোনো ক্রস সেকশন তুমি নাও, যে কোনো জায়গাতে যদি ক্রস সেকশন নাও, ধরলাম এই ক্রস সেকশনটাতে এখানে এখানে এইখানে প্রত্যেকটা পয়েন্টে হেড লস সমান, হ্যাঁ, অর্থাৎ across the height of the pipe the head loss is the same, হেড লসের পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমি এই টার্মটা আর এই টার্মটাকে সমান বলতে পারবো, এবং যদি এই দুইটা টার্ম সমান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে টাউ বাই টাউ নট ইকুয়ালস টু r/r0, হ্যাঁ, বা আমি যদি রিঅ্যারেঞ্জ করি টাউ ইকুয়ালস টাউ নট মাল্টিপ্লাইড বাই r/r0। সো এই ইকুয়েশন থেকে তুমি দেখো যে এই ইকুয়েশনে যদি তোমার r এর মান 0 হয় তাহলে টাউ এর মান 0, ঠিক আছে। আর যদি r এর মান r0 হয়, অর্থাৎ ম্যাক্সিমাম the top the as farthest as it can go within the wall, তাই না, তাইলে আমি টাউ এর মান বলতে পারি টাউ নট। তার মানে হচ্ছে আর যেখানে 0 শিয়ার স্ট্রেস সেখানে 0, তার মানে ঠিক পাইপের যে সেন্টারে যেখানে আর এর মান 0 সেখানে শিয়ার স্ট্রেস 0, আর যেখানে আর এর মান r0 তার মানে হচ্ছে রেডিয়াসটা সবচেয়ে বেশি, অর্থাৎ ওয়াল পর্যন্ত চলে গেছে, তাই না, সেই ডিস্টেন্সে আমার শিয়ার স্ট্রেস
ম্যাক্সিমাম, যেটা আমাদেরকে তাহলে জানাচ্ছে যে একটা পাইপের ঠিক মাঝখানে শিয়ার স্ট্রেস হচ্ছে 0। যেহেতু শিয়ার স্ট্রেস 0, তার মানে হচ্ছে ওইখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। আর যেহেতু পাইপের যখন রেডিয়াসে অর্থাৎ আর ইকুয়ালস টু আর নট, যখন সেখানে টাউ হচ্ছে টাউ নট অর্থাৎ ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে নিয়ার দ্য ওয়াল দ্য ভেলোসিটি ইজ 0 অর অলমোস্ট 0। ঠিক আছে? সো এই সম্পর্ক থেকে আমরা বলতে পারতেছি যে উইদিন আ ক্রস সেকশন অফ আ পাইপ ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম at the center of the pipe এবং velocity is almost 0 at the wall because shear stress is 0 সেন্টারে যেহেতু shear stress নাই বললেই চলে, এই জন্য ভেলোসিটি সবচেয়ে বেশি, আর ওয়ালে shear stress সবচেয়ে বেশি, এই জন্য ভেলোসিটি নাই বললেই চলে। হ্যাঁ, সো এইখান থেকে আমরা যেটা বলতেছিলাম যে আমি যদি বেসিক্যালি এই 8.5 আর তুমি যদি ডার্সি-উইচবেক ইকুয়েশন নাও, হ্যাঁ, তাহলে তুমি অ্যাকচুয়ালি সার্কুলার পাইপের জন্য টায়ার একটা এরকম একটা রিলেশন পাবা। বাট এইখান থেকে তোমার যদি প্রশ্ন দিই, তাহলে সেখানে প্রশ্ন দিতে হইতে পারে হচ্ছে তোমার 2 পার্টের প্রশ্ন হইতে পারে 10 মার্কের। একটা প্রশ্ন হইতে পারে যে একটা পাইপের ক্রস সেকশনে বা একটা পাইপের মধ্যে শিয়ার স্ট্রেস কিভাবে চেঞ্জ হয়, তাই না? সেক্ষেত্রে তোমাদের বেসিক্যালি এই পুরো ডায়াগ্রামটা আঁকতে হবে, স্পেশালি এই পার্টটা আঁকতেই হবে, কারণ এই পার্টটা অ্যাকচুয়ালি বলে হচ্ছে এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, তাই না? সেন্টারে শিয়ার স্ট্রেস 0, যতই তুমি ওয়ালের দিকে যাবা ততই তোমার শিয়ার স্ট্রেস বাড়বে। সেম উইথ দি আদার সাইড অফ দ্য ওয়াল। আর এইটা হচ্ছে ভেলোসিটির ডায়াগ্রাম, যে যতই তুমি সেন্টারে থাকবা তোমার ভেলোসিটি ম্যাক্সিমাম, এবং যতই তুমি ওয়ালের দিকে যাবা তোমার ভেলোসিটি কম থাকবে। হ্যাঁ, ভেলোসিটি কম থাকবে, তার মানে হচ্ছে এইরকম একটা জায়গাতে, অর্থাৎ পাইপের ঠিক গাবে আমার ভেলোসিটি অলমোস্ট 0। হ্যাঁ, সো এইটার হচ্ছে আমি যদি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি, এই জায়গা পর্যন্ত আসতে পারি, তাইলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে শিয়ার স্ট্রেসটা কিভাবে বদলায়। সিমিলারলি আমি যদি ভেলোসিটিটা চিন্তা করি যে কিভাবে ভেলোসিটি বদলায়, যেটা আমরা অলরেডি শিয়ার স্ট্রেস থেকে টের পেয়ে গেছি, যেহেতু সেন্টারে শিয়ার স্ট্রেস সবচেয়ে কম, সেহেতু তোমার ভেলোসিটি সবচেয়ে বেশি। যেহেতু পাইপের ওয়ালে শিয়ার স্ট্রেস সবচাইতে বেশি, এই জন্য ভেলোসিটি সবচাইতে কম। এখন আমি যদি ভেলোসিটিটা আলাদা করে বের করার চেষ্টা করি, একটু ব্রেক নিই। কেউ বুঝো না আগের টপিকে? এমন কেউ আছে যে কিছু বুঝে নাই, হেল্প লাগবে, নিড হেল্প? অলরাইট, ধরে নিচ্ছি বুঝতে পারতেছো। আই এক্সপেক্ট যে তোমরা যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে ফলো করতেছো, আই উড অলসো রিকোয়েস্ট যে তোমরা আজকে সন্ধ্যায় বা রাতে যদি তোমাদের সময় থাকে, অন্তত স্পেন্ড 1 hour, just 1 hour, get away from everything you have and spend 1 hour on this. আমার মনে হয় না এরপরে তোমাদের খুব বেশি দেখতে হবে, পরীক্ষার আগে হয়তো আরেকবার দেখলেই হবে। আচ্ছা, সো হ্যাভিং সেড দ্যাট, আমি যদি একটু আগে যেটা বের করলাম যে উইদিন আ পাইপ হাউ শিয়ার স্ট্রেস চেঞ্জেস, সো আমি একটা উইদিন আ পাইপ শিয়ার স্ট্রেসের প্রোফাইলটা বের করলাম। আমি যদি সিমিলার ওয়েতে ভেলোসিটি প্রোফাইলটা বের করতে চাই, তাহলে দেখো আমরা জানি যে কোনো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে শিয়ার স্ট্রেসের ইকুয়েশন হচ্ছে tau equals viscosity multiplied by velocity gradient. তোমাদের সাথে অলরেডি velocity gradient বা gradient নিয়ে কথা হয়ে গেছে। Gradient মানে হচ্ছে change of something with respect to some axis. হ্যাঁ, সো এখানে velocity gradient মানে হচ্ছে আমার y axis এর সাপেক্ষে আমার ভেলোসিটিটা কিভাবে বদলায়। ঠিক আছে, সো এই ফিগারে যদি আমি আসি, তাইলে এখানে বেসিক্যালি আমি যখন ওয়াইটা মেজার করতেছি ওয়াল থেকে, ওয়াইটা ওয়াজ হাইট। তোমাদের যাদের you know what it is called, ভিসকোসিটির নিউটনের সূত্রটা মনে আছে? Let me see if I can quickly bring in the, there you go, I found it, so let me just drag it here. হ্যাঁ, সো তোমাদের যাদের ভেলোসিটির এই সূত্রটা মনে আছে, আই হোপ দিস ইজ ভিজিবল ইন মাই, সো সো ওয়াইটা যখন আমরা মাপছিলাম, ওয়াইটা অ্যাকচুয়ালি ওয়াল টু ওয়ালের ডিস্টেন্স ছিল, তাই না? দ্যাট ওয়াজ ওয়াই, যখন আমরা ভিসকোসিটির ইকুয়েশনটা পড়ছিলাম যে ডিইউ বাই ডিওয়াই কিভাবে চেঞ্জ হবে, তাই না? সো এখানে যদি আমি চিন্তা করি যে ওয়াইটা হচ্ছে is the distance from the radius to r. হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে একটু সরাই নিয়ে আগে অরিজিনাল ফিগারে চলে যায় যদি। সো এখানে যদি চিন্তা করো যে এই ডি ওয়াইটা যেটা, সেটা হচ্ছে আমার ওয়াল থেকে আমি ডিস্টেন্স মাপা শুরু করলাম,
ঠিক আছে? সো আমি যদি একটু আগে আমরা সেন্টার থেকে রেডিয়াসটা মাপছিলাম, তাই না? ডিরেকশনটা জাস্ট ডিফারেন্ট ছিল। সো এই ডিস্টেন্সটা ছিল, রেডিয়াসটা ছিল আর নট, আর যে কোনো ডিস্টেন্সে তুমি যদি রেডিয়াস নাও তাহলে সেটা ছিল আর। এই আর নট থেকে আর বিয়োগ দিলে আমরা ওয়াই পাবো, কারণ ওয়াইটা ক্যালকুলেট করা হচ্ছে ফ্রম দ্য ওয়াল ইন দিস ইকুয়েশন দ্যাট উই লার্ন ইন দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার। সেক্ষেত্রে আমি লিখতে পারি যে ডিওয়াই ইকুয়ালস মাইনাস ডিআর, যেহেতু তোমার ডিওয়াইটা মাপ হচ্ছে ওয়াল থেকে নিচে, আর ডিআরটা মাপ হচ্ছে সেন্টার থেকে তুমি এদিকে অথবা এদিকে, যেদিকে তুমি যাও না কেন। তাইলে আমি অ্যাকচুয়ালি এই ভিসকোসিটি ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, যে টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ ডিইউ বাই ডিআর। আচ্ছা, এখন সার্কুলার পাইপ ফ্লোয়িং ইন ফুলের জন্য আমরা জানি আর এইচ ইজ ইকুয়ালস টু আর বাই 2। সেক্ষেত্রে আমাদের হেডলসের যে 8.5 ইকুয়েশন ছিল, হেডলস ইকুয়ালস টাউ ইনটু এল বাই আর এইচ বাই সামথিং ডি মনে হয়েছিল। সেখানে আমি যদি আর এইচ এর মান আর বাই 2 বসাই দিই, তাহলে আমি হেডলসের সূত্র পাচ্ছি এইটা। ঠিক আছে, এই হেডলসের সূত্রের মধ্যে এই টাউ এর মানটা যদি আমি বসাই দিই, তাহলে আমি হেডলসের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি, হ্যাঁ, যে হেডলস ইকুয়ালস টু নিউ ডিইউ বাই ডি টাউ, সরি ডিইউ বাই ডিআর এল গামা আর। এই হচপচ গ্যাঞ্জাম থেকে আমি যদি বেসিক্যালি ডিইউটাকে বের করে আনি, কারণ আমার জানা দরকার হচ্ছে ভেলোসিটি প্রোফাইলটা কিভাবে বদলায়। হ্যাঁ, আমি যদি ভেলোসিটি প্রোফাইলের একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি ছোট একটা ডিউর জন্য, এবং সেখান থেকে ইন্টিগ্রেট করে যদি বড় ইকুয়েশনটা পেয়ে যাই, তাহলে সেই ইকুয়েশন মোতাবেক পাইপের মধ্যে ভেলোসিটি পরিবর্তন হবে। সো আমি এই ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করে ডিউটা বের করে আনি, তাহলে ইট বিকামস মাইনাস গামা এইচ এল টু নিউ এল প্লাস মাল্টিপ্লাইড বাই আর ডিআর। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি ইকুয়েশনটাকে, সো মাইনাস থেকে যাবে, আর এর জায়গায় আর স্কোয়ার চলে আসবে, আর একটা প্লাস সি চলে আসবে। এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করার কারণে এখানে প্লাস সি কেন আসছে, কেউ কি বলতে পারবে? এই ক্লাসে কারো কি মনে আছে? স্যার লিমিট দেওয়া নাই, এই কারণে একটা কনস্ট্যান্ট আসবে। 100%, ভেরি গুড। সো যেহেতু লিমিট নেই, এই জন্য সিটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে তোমার যে ঠিক ঠিক সেন্টারে, হ্যাঁ, আমরা জানি যে ঠিক সেন্টারে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, এবং আমরা জানি যে পাইপের হচ্ছে আমার ভেলোসিটি ওয়ালে হচ্ছে মিনিমাম। তার মানে আর এর মান যখন শূন্য, অর্থাৎ দ্য ফ্লো ইজ ইন এট দ্য সেন্টারে, যে ফ্লোটা হচ্ছে, অর্থাৎ আমি যদি আমার আবার আগের জায়গায় চলে যাই, হ্যাঁ, তার মানে ইউ নো হোয়াট, আই উইশ আই কুড তোমাদেরকে যদি টপ ভিউটা দেখাইতে পারতাম। তো টপ ভিউ দেখাইলে ঠিক যে সেন্টারে যে ফ্লোটা থাকবে, সেটা আমরা জানি যে ভেলোসিটি ম্যাক্সিমাম। তার মানে যখন আর এর মান শূন্য, which means at the center, velocity যখন at the center vc, সেই vcটা is maximum। ঠিক আছে, সো আর এর মান যখন শূন্য, তখন ভেলোসিটিটা হচ্ছে vc at the center is v max। সো এই ইকুয়েশনে যদি আর এর মান তুমি শূন্য বসায় দাও, তাহলে u equals c। তার মানে হচ্ছে c is actually velocity maximum অথবা velocity at the center। সিমিলারলি আমরা একটু আগে দেখছি যে at the wall, অর্থাৎ আর এর মান যখন আর নট, তখন ভেলোসিটি শূন্য। এই ইকুয়েশনে তুমি যদি আর এর মান আর নট বসায় দাও, তাহলে ইউ এর মান হবে শূন্য। সো আর এর মান যদি আর নট বসায়, ইউ এর মান যদি শূন্য হয়, তাহলে সি এর মান তুমি পেয়ে যাবা। সো সি এর মান উইল ইকুয়াল সামথিং লাইক দিস, এবং আমরা জানি সিটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। সো এই ইকুয়েশনে এখন যদি তুমি সি এর মানটা বসায় দাও, তাহলে equation will look like this. So this is the equation for a velocity profile at any pipe. এখান থেকে তুমি যদি এই 4 গামা HL by 4 পাইটা নাও, 4 μL টা নাও, বেসিক্যালি এইটা অ্যাকচুয়ালি আমার সি এর মান, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি। সো এইটা হচ্ছে আমার সিম্পলিফাইড ফর্ম যদি লিখি, যে একটা পাইপের যে কোনো রেডিয়াসের দূরত্বে, অর্থাৎ ইউ আর যে কোনো আরে, তোমার ভেলোসিটি ইকুয়েশন হবে ম্যাক্সিমাম যে ভেলোসিটি, অর্থাৎ সেন্টারে যে ভেলোসিটি, তার সাথে তুমি ফুল রেডিয়াসটা, এবং তুমি যে রেডিয়াসে ভেলোসিটি চাও সেইটার এই সম্পর্কটা ফলো করে। এবং তুমি যদি এই ইকুয়েশনটা তুমি যদি ড্র করো, হ্যাঁ, তাহলে তোমার এরকম একটা প্যারাবোলিক কার্ভ হবে। এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, যেটা অ্যাকচুয়ালি আবার প্রুফ করতেছে যে সেন্টারে ভেলোসিটি ম্যাক্সিমাম, দ্যাটস ওয়াই এখানে ভেলোসিটির কার্ভটা ম্যাক্সিমাম, আর এই জায়গাতে মিনিমাম। সো
একটু আগে 5 মিনিট আগে বা 7 মিনিট আগে যে জিনিসটা বললাম যে এখান থেকে প্রশ্ন যদি দেই ইদার 1 পার্ট অথবা 2 পার্ট প্রশ্ন দিতে পারি, সেটা হচ্ছে যে ইউনো mathematically explain with figures অথবা mathematically and graphically explain the velocity and shear stress profile in a circular pipe. সেক্ষেত্রে তোমাদেরকে এই দুইটা জিনিস ম্যাথমেটিক্যালি দেখাতে হবে, প্লাস ফিগারটা দিতে হবে। যদি ফিগারটা না দাও তাহলে 10-এ 7 পাবা, যদি ফিগারটা দাও শুধু 3 পাবা, আর যদি ফিগারও দাও এক্সপ্লেনেশনে যাও 10 on 10। সো হ্যাভিং সেড দ্যাট, এই ইকুয়েশনটা একটু মনে রাখো, কারণ এই ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট জায়গাতে চলে যাব। হ্যাঁ, সো এই ইকুয়েশনটার সেকেন্ড যে পার্টটা, আমাদের এই ভেলোসিটি প্রোফাইলের ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমরা যেহেতু একটা প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি যে তোমার এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা যদি একটা প্যারাবোলা হয় এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এবং সাধারণত অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক। ফর আ প্যারাবোলা আমরা জানি যে অ্যাভারেজ মানটা হবে ম্যাক্সিমামের অর্ধেক। সো এই ম্যাক্সিমামটা যতটুকু, এই হাইটটা, এটার যদি তুমি অর্ধেক নাও তাইলে তুমি অ্যাভারেজ পাবা, ঠিক আছে। তাইলে আমি যদি মিন ভেলোসিটি নেওয়ার চেষ্টা করি, আচ্ছা ঠিক আছে পুরো পাইপ জুড়ে তো ভেলোসিটির প্লটটা এরকম, তাই না? সো পুরো পাইপ জুড়ে হচ্ছে এরকম, বাট আমি তো ভাই এই প্রত্যেকটা পয়েন্টে মান জেনে জেনে আসা কঠিন। সো আমি সাধারণত প্রত্যেকটা সেকশনের একটা অ্যাভারেজ বা মিন ভেলোসিটি নেব। সো আমি যদি এই ইকুয়েশনে, যেখানে ভি অ্যাভারেজের মান ছিল হচ্ছে তোমার গামা এইচএল আর নট স্কোয়ার বাই 4 মিউ এল, সেখানে আমি যদি ওকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমি ভি অ্যাভারেজ পেয়ে যাব, ঠিক আছে। এখানে আর হচ্ছে রেডিয়াস থেকে তুমি যদি ডায়ামিটার আনতে চাও তাহলে এই যে 4 চলে আসবে, সো 4 8 32 চলে আসবে। সো এই ইকুয়েশনটাকে তুমি যদি আরেকটু রিশাফল করো তাহলে তুমি অ্যাকচুয়ালি হেডলসটাকে যদি বের করে আনতে চাও তাহলে তুমি ঠিক এই শেপে আনতে পারবা। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে হেগে-পয়জো ল। এই হেগে-পয়জো লটা সবচেয়ে অ্যাকচুয়ালি নান অফ দেম আর ইঞ্জিনিয়ার, আই থিঙ্ক এদের মধ্যে যে কোনো একজন জার্মান, আর এই পয়জো মনে হয় ফ্রেঞ্চ। হ্যাঁ, সো এই ইকুয়েশনটা সবচেয়ে বেনিফিটটা যেটা, সেটা হচ্ছে যে এখানে কোনো ফ্রিকশন ফ্যাক্টরও নাই। সো এই ইকুয়েশন দিয়েও অ্যাকচুয়ালি আমরা পাইপের ফ্রিকশন বের করতে পারি, এবং এই ইকুয়েশনটার তোমার একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল টু ল্যামিনার ফ্লো, বা ডার্সি-উইচবেক তুমি টার্বুলেন্ট ফ্লোতে অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, কারণ এই ইকুয়েশনটা ল্যামিনার ফ্লোতেই শুধুমাত্র অ্যাপ্লাই করা যায়, কারণ এই যে ভিটা আমরা বের করছি ভি অ্যাভারেজ, যেটাতে আগেই ধরে নিচ্ছিলাম যে ফ্লোটা ল্যামিনার। হ্যাঁ, সো এই ইকুয়েশনটা সবচেয়ে বেনিফিটটা হচ্ছে তুমি যদি পাইপের লেন্থ জানো, ভেলোসিটি জানো, ডায়ামিটার জানো, জি তো জানোই, আর হচ্ছে তোমার যদি ভিসকোসিটি অফ দ্যাট ফ্লোয়িং ফ্লুইড জানো, তাহলে তুমি হেড লসটাকে খুব সিম্পলি বের করতে পারো। সো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন যদি দেই তাহলে এটা ইদার 10 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে অথবা 20 মার্কের প্রশ্ন থাকতে পারে। যদি 20 মার্কের প্রশ্ন থাকে তাহলে ইট কুড বি লাইক হেগে-পয়জো লটা এক্সপ্লেইন করো বা ডিরাইভ করো, তাহলে তোমাদের ওই ফোর্স থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। যদি শুধু ডার্সি-উইচবেক দিই তাহলে হয়তো বা 10 বা 15 বা 12 এরকম একটা মার্ক দিব। যদি চাঙ্ক অফ শিয়ার স্ট্রেসের দেই তাহলে তোমার হয়তো বা 10 মার্কের বা 8 মার্কের, আর যদি পুরোটা দেই তাহলে হয়তো বা 20 মার্কের প্রশ্ন আসতে পারার সম্ভাবনা অনেক। হ্যাভিং সেড দ্যাট, সো আমাদের এইটা হচ্ছে হেগে-পয়জো ল, আর এইটা হচ্ছে আমাদের ডার্সি-উইচবেক ল। এই দুইটা লকে আমি যদি হেড লস এবং হেড লস, তাই না, সো এই টার্মটাকে যদি আমি এই টার্মটা সমান লিখতে পারি, অর্থাৎ দিস ইকুয়ালস দিস করতে পারি, কাটাকুটি করে আমরা অ্যাকচুয়ালি এই এফ এর মানটা, এই যে এফ এর মানটা আমরা জানতাম না, সেই এফ এর মানটা অ্যাকচুয়ালি আমরা 64/RE বা রেনল্ড নাম্বার আনতে পারি। তার মানে হচ্ছে যে আমরা এই দুইটা সূত্র থেকে অ্যাকচুয়ালি অলরেডি তোমার পরীক্ষা বা এক্সপেরিমেন্ট বা বৈজ্ঞানিক কি বলবো, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা ম্যাথমেটিক্যালি অঙ্ক দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফ্রিকশন ফ্যাক্টরের মান আনতে পারি, যে কোনো পাইপে যদি ফ্লোটা ল্যামিনার থাকে, টার্বুলেন্টের ক্ষেত্রে পারবো না। শুধুমাত্র ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল 64/রেনল্ড নাম্বার, তার মানে হচ্ছে যে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে তোমার ফ্রিকশন ফ্যাক্টর ডিপেন্ড করবে শুধুমাত্র রেনল্ড নাম্বারের উপর। ওই পাইপে তুমি কি ম্যাটেরিয়াল দিলা, পাইপের কি রাফনেস আছে, এগুলোর উপর ডিপেন্ড করবে না। একটা পাইপের মধ্যে যদি ল্যামিনার ফ্লো থাকে তাইলে ডার্সি-উইচবেক এই ইকুয়েশনের ফ্রিকশন ফ্যাক্টরটা উইল অনলি ডিপেন্ড অন দ্য রেনল্ড নাম্বার, নেভার অন দ্য রাফনেস অফ দ্য ওয়াল। কত ঠিক, কত ঢিলা, কত শক্ত, রাফের উপর ডিপেন্ড করবেই না, ঠিক আছে।
এই নিয়ে যদি তোমরা আরেকটু ঘাটাঘাটি করতে চাও, যদি তোমাদের অ্যাসাইনমেন্ট মোস্ট লাইকলি দিব না, তারপরে যদি দিতে পারি এক্সাম্পল 8.2 থেকে, বাট আমি সবাইকে রেকমেন্ড করবো দেই বা না দিয়ে অ্যাটলিস্ট এক্সাম্পল তোমাদের যে বইটা ছিল, নাম ভুলে গেলাম ওই লোকের বইটা, ফ্রান্সিনি, হ্যাঁ 8.2 অবশ্যই তোমরা করবা। লেটস টেক এ 1 মিনিট পজ। কারো কোনো প্রশ্ন? ও দেরি এই যে হেগে হচ্ছে জার্মান ইঞ্জিনিয়ার, পয়সু হচ্ছে তোমার ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, হ্যাঁ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, যে তোমার অ্যাকচুয়ালি এই যে ব্লাডের ফ্লো নিয়ে ডিল করতেছিল, তখন সে অ্যাকচুয়ালি এই সূত্রগুলো নিয়ে আসছে। ওকে, সো লেটস টেক এ 1 মিনিট পজ। কারো কোনো প্রশ্ন থাকলে আমি 1 মিনিট ধরে প্রশ্ন নিতে পারবো। অলরাইট, ধরে নিচ্ছি কারো প্রশ্ন নাই। আই হোপ ইউ গাইজ আর লিসেনিং। ইফ নট, গুড লাক। আশা করি তোমরা যারা ফলো করতেছো তাদের উপকার হচ্ছে, আর যারা ফলো করতেছো না, আই হোপ তোমরা নিজেরা হয়তো পড়ে নিবা বা সামথিং। আচ্ছা, এখন তোমাদেরকে যেটা বললাম মুভিং ফরওয়ার্ড, যে এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক্যালি দেখলাম যে জেনারেলি, হ্যাঁ, পাইপের ডিফারেন্ট ক্রস সেকশনের জন্য তোমার হেড লসের একটা ইকুয়েশন দেখলাম। সেক্ষেত্রে যদি পাইপটা আমার সার্কুলার হয়, তাইলে আমি বেসিক্যালি ডার্সি-উইচবেক অ্যাপ্লাই করতে পারবো ভেরি ইজিলি। আবার সেক্ষেত্রে যদি আমার সার্কুলারও হয়, আবার ফ্লোটা ল্যামিনারও হয়, তাইলে আমি হেগে-পয়সুইল ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। এবং ল্যামিনার ফ্লোতে সার্কুলার পাইপের কন্ডিশনে আমরা ভেলোসিটি প্রোফাইল এবং শিয়ার স্ট্রেসের প্রোফাইল আমরা বের করতে পারি। যে ভেলোসিটি প্রোফাইলটা প্যারাবোলিক, শিয়ার স্ট্রেসটা লিনিয়ারলি তোমার সেন্টার থেকে টুয়ার্ডস দ্য ওয়াল তোমার শিয়ার স্ট্রেস বাড়তে থাকবে, এবং সেন্টার থেকে টুয়ার্ডস দ্য ওয়াল ভেলোসিটিটা কমতে থাকবে through a parabolic path. So a final forms are applicable to flows in laminar. But what happens in turbulent flow? So turbulent flow is a different ballgame. Turbulence নিয়ে যেসব ইঞ্জিনিয়ার বা জিওফিজিসিস্ট বা ফিজিসিস্ট বা ম্যাথমেটিশিয়ান পড়ে, turbulence is a very difficult thing to mathematically express. Still, as I mentioned, তোমাদের কোনো একজন ক্লাসমেটের একটা উত্তর করলাম যে আমাদের যতটুকু জানা, আমরা যা জানি ততটুকুতে আমরা অ্যাকচুয়ালি যতটুকু প্রিসাইজ ইকুয়েশন আনা যায় আমরা আনি। সো টার্বুলেন্স অ্যাকচুয়ালি সাধারণত টার্বুলেন্স নিয়ে পড়ে যারা ওশান সায়েন্টিস্ট বা এনভায়রনমেন্টাল ফ্লুইড ডায়নামিক্স বা ইএফডি বলে বা সিএফডি কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, যেটা বেশ কঠিন, হ্যাঁ বেশ কঠিন টপিক নিয়ে পড়ে। সো এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের ওশানের টার্বুলেন্ট ফ্লোর কারণে অ্যাকচুয়ালি এডি হয়। হ্যাঁ, সো এডি হচ্ছে যে তোমার এক ধরনের ওয়ার্লপুল, ঘূর্ণন। তুমি যদি চিন্তা করো ঘূর্ণন, সো যখন মাল্টিপল ডিরেকশন থেকে ওশান কারেন্ট আসে এবং দে আর অল ভায়োলেন্ট এন্ড ভেরি স্ট্রং, তাই না, তখন এই ওশান কারেন্ট গুলা এডি বা ঘূর্ণন তৈরি করে। সো এই যে এখানে তুমি সাদা সাদা ঘূর্ণন গুলা দেখতে পারতেছো, এবং কত ডিফারেন্ট টাইপ অফ, হ্যাঁ, সো এটা দিস ইজ এ রিয়েল লাইফ পিকচার। এটা বাস্তব জীবনের একটা ছবি, যেখানে তোমার এই টার্বুলেন্ট ফ্লোর কারণে ঘূর্ণন বা এডি হয়, এবং এডি গুলো অ্যাকচুয়ালি ওয়াটার এবং নিউট্রিয়েন্টকে তোমার কনজার্ভ করে, ট্র্যাপ করে রেখে দেয়। হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে তোমার ওই জায়গাতে তোমার বিভিন্ন স্পিসিসের আনাগোনা থাকা শুরু হয়। The moment water is being trapped because of the change in velocity, because in the change in depth, and also the amount of nutrients and food that fishes and other living creatures are able to receive, or ওই জায়গাতে থাকে। So that makes it somehow ধরো যারা জিওফিজিসিস্ট বা ওশান সায়েন্টিস্ট বা ওশানোগ্রাফার, তারা অ্যাকচুয়ালি তোমার অনেকখানি ডিটারমাইন করতে পারে যে কোন ধরনের মাছ কোন দিকে যেতে পারে, কোন জায়গাতে আমি কোন ধরনের ফিশ উই ক্যান এক্সপেক্ট, যেটা তোমার ওনাদের তথ্য দিয়ে তোমার কিছুটা তোমার ইকোলজিস্ট যারা, হ্যাঁ, যারা বায়োলজি পার্ট অফ দি ওশান নিয়ে কাজ করে। ওশানোগ্রাফি 3টা পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল ওশানোগ্রাফি, কেমিক্যাল ওশানোগ্রাফি, বায়োলজিক্যাল ওশানোগ্রাফি। ফিজিক্যাল ওশানোগ্রাফি ইজ আমাদের সবচেয়ে কাছাকাছি সবচেয়ে মিল ফ্লুইড মেকানিক্সের সাথে হচ্ছে ফিজিক্যাল ওশানোগ্রাফি। এনিওয়ে, সো এটা হচ্ছে আমি সমুদ্রে চলে গেলাম, হ্যাঁ সমুদ্রে চলে গেলাম বিকজ ইটস জাস্ট ভেরি সুপার ইন্টারেস্টিং থিং টু, at least for me, তোমাদের জন্য না হইলো, at least for me it's very super interesting. So এডি become different. So কিন্তু পাইপের ক্ষেত্রে যখন এডি নিয়ে ডিল করি, ইভেন আমরা যদি সমুদ্রের ক্ষেত্রে এডি নিয়ে ডিল করি, তখন আমাদের অ্যাকচুয়ালি আমরা এডি কে কিভাবে এক্সপ্রেস করি, অর্থাৎ তোমার নর্মাল ফ্লুইডের ক্ষেত্রে যেটা বললাম, প্রত্যেকটা ফ্লুইডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমি বলতেছি ভিসকোসিটি।
কিন্তু যখন ফ্লোটা ল্যামিনার আর নাই, ইট বিকাম সুপার টার্বুলেন্ট। আমরা জানি যে রেনল্ড নাম্বার ইজ দ্য রেশিও বিটুইন ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্স। সো যে মুহূর্তে ফ্লোটা অলরেডি সুপার টার্বুলেন্ট, অর্থাৎ আমার ভিসকোসিটির কারণে যে ফোর্সটা তার চেয়ে আমার ভেলোসিটি অলরেডি 4-5 হাজার গুণ বেশি, তখন অ্যাকচুয়ালি এই যে বিশাল তোমার এই হ্যাপহ্যাজার্ড এবং হাইপার ভেলোসিটির কারণে তোমার একটা এনহ্যান্স শিয়ার স্ট্রেস তৈরি হয়, যেটা ল্যামিনার মডেলে অথবা ল্যামিনার ফ্লোতে থাকে না। ল্যামিনার ফ্লোতে তোমার শিয়ার স্ট্রেসটা মূলত আসে হইলো ওর ভিসকোসিটি থেকে। কিন্তু টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে বেসিক্যালি যেটা বললাম যে তার ক্যাওটিক মোশন বা এডির কারণে ওর একটা ফ্রিকশন তৈরি হয়, হ্যাঁ, শিয়ার স্ট্রেস তৈরি হয়। সো এই এডিগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় যে এই ফ্রিকশনটার কারণে, অর্থাৎ এই ক্যাওটিক মোশনের কারণে তোমার ভি যেহেতু ভেলোসিটি যেহেতু অনেক বেশি, এই জন্য তোমার ভয়ঙ্কর অ্যামাউন্ট অফ এনার্জি বা মোমেন্টাম তৈরি হয়। এডিগুলো অ্যাকচুয়ালি তোমার এরকম ঘূর্ণনের মাধ্যমে ওই মোমেন্টটাকে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট করে দেয়, হ্যাঁ। এই জন্য এই ধরনের ইকুয়েশন যখন আমরা ডিল করি এদেরকে বলে ট্রান্সপোর্ট মোমেন্টাম ইকুয়েশন, হ্যাঁ। সো টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ইন অ্যাডিশন টু ভিসকোসিটি উই ক্যালকুলেট এডি ভিসকোসিটি। সো এডিটা বেসিক্যালি যেটা করে যে তোমার ওই অতিরিক্ত গতির কারণে যেই শিয়ার স্ট্রেসটা তৈরি হয় সেই শিয়ার স্ট্রেসের অংশটা ডিল করে। সো যখন আমরা টার্বুলেন্ট ফ্লো নিয়ে ডিল করি তখন আমাদের অ্যাকচুয়ালি ইন এডিশন টু ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স যে অংশটা, তার সাথে আমার এডির একটা অংশ যোগ করতে হয়, হ্যাঁ। সো নিউ ডিউ বাই ডিওয়াই হচ্ছে আমার ভিসকোসিটির কারণে যে শিয়ার স্ট্রেসটা পাই, আর ইটা ডিইউ বাই ডিওয়াই এটাকে আমরা অ্যাকচুয়ালি এডি ডিফিউসিভিটি বা এডি ভিসকোসিটি বলি, এই নিউ ইটাটাকে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এডির কারণে পাই। সো টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আমরা দুই ধরনের শিয়ার স্ট্রেস পাই, একটা হচ্ছে ভিসকাসি ফ্লুইডের নিজস্ব প্রপার্টি থেকে পাই, আরেকটা যেটা এডি ভিসকোসিটি পাই। এইটার সাথে ফ্লুইড কি তোমার পাইপ নাকি কি বলে, সরি, পানি নাকি তেল না মধু, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ এই এডি ভিসকোসিটি কামস ফ্রম the flow condition, because the flow condition is super turbulent. So having said that, এই অংশ থেকে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কতটুকু আছে আমি জানি না, বাট এটা আই হোপ তোমরা বুঝতে পারছো। কেউ বুঝো না এমন কেউ আছে? Anybody who did not understand? এমন কেউ আছে কেউ বুঝো নাই? খুবই নীরব। স্যার বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ধরে নিচ্ছি বুঝতে পারছো, সত্য হোক মিথ্যা হোক। তোমাদের আজকে কয়টা ক্লাস ছিল? আজকে ক্লাস ছিল তোমাদের ইউনিভার্সিটিতে? স্যার সকালে 2টা ক্লাস ছিল। সকালে 2টায় ক্লাস ছিল, তো তোমাদের ক্লাস শেষ হয়েছে 2টায়, সকাল তাই না? 9:30 ক্লাস ছিল। সকাল 9:30 একটা, আর একটা আপনার ক্লাসের কতক্ষণ আগে একটা ছিল, 1 ঘন্টা গেছে। গট ইট। সো তোমাদের ব্রেইনটা তো ভেজিটেবলের পর্যায়ে মনে হয় যায় নাই, তাই না? কিছুটা গেছে কিছুটা যায় না। কিছুটা গেছে কিছুটা যায় নাই। ওকে, সো আর কেউ বলার আছে? কারণ আমি দেখতেছি নাবিল মাহমুদ হচ্ছে এই ক্লাসের সবচেয়ে রেসপন্সিভ, অ্যাটলিস্ট অনলাইনে। অফলাইনে আমি জানি না নাবিল মাহমুদ কোনজন, বাট অনলাইনে হি ইজ দ্য মোস্ট রেসপন্সিভ ওয়ান। আর কেউ কি বলতে পারো যে তোমরা যদি ধরলাম 1 থেকে 10-এর স্কেলে 0 হচ্ছে টাটকা ব্রেইন আর 10 হচ্ছে ভেজিটেবল ব্রেইন, তোমরা 1 থেকে 10-এর স্কেলে কততে আসছো তোমাদের ব্রেইনের সিচুয়েশনটা? কেউ বলতে পারবে? কারণ অ্যাকচুয়ালি তোমার স্টেট অফ ইউর কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি ডিসাইড করবো যে আমি কি আর কতটুকু আগাবো। কাজ ক্লাস কতক্ষণ হয়? 1 ঘন্টা। সো 1 ঘন্টার ধরো 1 ঘন্টা ডান, আই স্টিল হ্যাভ 15 মিনিটস। মানে আমি চিন্তা করছি তোমাদেরকে কতটুকু আগাবো। ওকে, এখানে কবি নীরব। সো আমি ধরে নিচ্ছি যে তোমাদের ব্রেনটা এখনো পুরোপুরি ডেড হয় নাই। সো আমি আর একটু তোমাদেরকে আগায় রাখি, হ্যাঁ। সো যেখানে গিয়ে তোমাদের মনে হবে স্যার আমাদের ব্রেনের ক্যাপাসিটি ফর নাও আচ্ছা, give me a minute. স্যার আজকের ক্লাস কেন শেষ করা যায় না স্যার? অলরাইট, শুনতে পাচ্ছ আমাকে? স্যার আজকের ক্লাসটা এখানে শেষ করা যায় না? শেষ করা যায়।
তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করার পক্ষে কারা কারা? তোমরা এখানে মনে হয় একটা হ্যান্ড রেজ বাটন আছে, সো 13 জনের মধ্যে যদি তোমার 50% বেশি হ্যান্ড রেজ করে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দেবো। সো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন স্যার আমি একজন 6 জন 6 জন আর একজন যদি হয় 7 জন। ওকে, অলরাইট, সো বিউটিফুল। এই পুরো ক্লাস জুড়ে প্রশ্ন করছি, কেউ উত্তর দেয় না, ক্লাস শেষ করার জন্য উত্তর দিছে আর 7 জন 8 জন দিয়ে দিছে। অলরাইট, ইট ইজ হোয়াট ইট ইজ। অলরাইট, আজকে ক্লাস এই পর্যন্তই। সো তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে, কেউ মনে করাতে পারবা? বুধবার, so Wednesday. Wednesday. Okay, so Wednesday, what has been happening for past 1 week? যে last week এ তোমার Wednesday তে I was invited for an event in a seminar, but ওই সেমিনারটা আমি করতে পারি না বিকজ আমাকে সেন্ট্রালের একটা অর্থাৎ ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল মিটিং অ্যাটেন্ড করতে হয়েছিল। সো যদি এই ওয়েনসডেতে ওই ইভেন্টটা আবার হয়, যেহেতু আগের সপ্তাহে হয় নাই, সেক্ষেত্রে তোমাদের ক্লাসটা আমি ইদার কোনো একটা ফাঁকা সময়ে ফাঁকা ক্লাসরুমে নেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে কথা বলে, আর আদারওয়াইজ যেটা করতে পারি বৃহস্পতিবার দিন সন্ধ্যা 7টার সময় করতে পারি। ইজ দ্যাট অলরাইট উইথ ইউ গাইস? যদি কোনো কারণে ওই সেমিনারটার জন্য তোমাদেরকে একটু কষ্ট দেই। স্যার সন্ধ্যা 7টায় না অন্য টাইমে প্লিজ। সন্ধ্যা 7টায় না অন্য টাইমে প্লিজ, গট ইট। সো সন্ধ্যা 7টায় 6টায়